জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ভারতে 242 আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন আহমেদাবাদ পুলিশ। এখন পর্যন্ত 204 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মেডিকেল শিক্ষার্থীদের হোস্টেলের উপর আছড়ে পড়ায় 5 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 1:38 লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয় এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটটি। টেক অফের পরপরই বিমানের ডানায় ফ্লাপস না খোলায় মাত্র 5 মিনিট পরেই বিধ্বস্ত হয় বিমানটি। যাত্রীদের মধ্যে 169 ভারতীয়, 53 ব্রিটিশ, 1 কানাডীয় ও 7 পর্তুগিজ নাগরিক ছিলেন। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। দুর্ঘটনার পরপরই বন্ধ ঘোষণা করা হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জরুরি ভিত্তিতে ভারতীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ বিভিন্ন দেশের সরকার প্রধান। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্তে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সংস্কার ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজই প্রধান উপদেষ্টাকে ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে এই পুরস্কার বড় অর্জন ও সম্মানের বলে জানান তিনি। এটা একটা প্রাইভেট মিটিং ছিল, এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য। বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি, বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। আগামীকাল লন্ডনের ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে সংস্কার, নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। দুই নেতার এই বৈঠকে বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল 9টায় যে বৈঠকটি শুরু হবে, 9টা থেকে 11টা, দেশের সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, চাইলে যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 11টার দিকে গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ভারত থেকে যাদের পুশিং করা হচ্ছে তাদের অমানবিকভাবে ঠেলে দেওয়া হচ্ছে। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এখন ফেরার খবর। ঈদের পর রাজধানীমুখী যাত্রীর চাপ বাড়ছে। এদিকে রেলপথের স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফেরার পালা শুরু হয়েছে। শেষ মুহূর্তে ভিড় এড়াতে
আগে ভাগেই রাজধানীতে ফিরছেন অনেকে। তবে এবারের ঈদযাত্রা ও ফেরার পথে স্বস্তি উপভোগ করেছেন সাধারণ মানুষ। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় নির্বিঘ্নে রাজধানী ফিরছেন বলে জানিয়েছেন রেলযাত্রীরা। পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন শেষে ট্রেনের টিকিট পেতে ভোগান্তি ছিল না বলেও জানান তারা। অন্যদিকে যারা ঈদের আগে গ্রামে যেতে পারেননি তারা এখন গ্রামে যাচ্ছেন, কেবল রাজধানীর বাইরের কর্মস্থলেও ফিরে যাচ্ছেন। আগামী সপ্তাহের শুরুতে সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে, তবে ভ্যাপসা গরম সহজে কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুর অঞ্চলে। বৃহস্পতিবার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এসব তথ্য জানান আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। এ সময় তিনি আরও বলেন, বৃষ্টি হলে তাপপ্রবাহ কমবে। বর্তমানে সারা দেশে মৃদু তাপপ্রবাহ চলছে, তবে গরমের অনুভূতি অতিরিক্ত হওয়ায় মানুষের মধ্যে অস্বস্তি বোধ বাড়ছে। এই আবহাওয়াবিদ আরও জানান, রংপুর, রাজশাহী, নীলফামারী, পাবনায় সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এবার বর্ষা দ্রুত শুরু হয়েছে বলেও জানান তিনি। কারামুক্ত হয়ে 14 বছর পর নিজ এলাকা রংপুরে ফিরলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধ থেকে খালাসপ্রাপ্ত এই নেতাকে রংপুর 2 আসন থেকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামাত। তারাগঞ্জ ও বদরগঞ্জে শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনে যোগ দেন এটিএম আজহার। তার বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগের শাসনামল, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও ভারতের আধিপত্য প্রসঙ্গ। বক্তব্যের শুরুতেই জীবনের 14 বছর কেড়ে নেবার জন্য পতিত আওয়ামী লীগের কাছে জবাব চান এটিএম আজহার। জুলাই বিপ্লবে জনগণের পক্ষ নেয় সেনাবাহিনীর প্রশংসাও করেন জামায়াতের এই নেতা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্য নষ্ট হয় এমন কাজ না করার আহ্বান উঠে আসে জামায়াতের এই শীর্ষ নেতার কণ্ঠে। এই সরকারের কাছে অবশ্যই দাবি করব, আপনারা নির্বাচন সুষ্ঠু দেবেন, অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং আপনারা ঘোষিত সময় দিয়েছেন তার পূর্বেই আপনারা যে সংস্কারের কথা বলেছেন, আমরা আশা করি রাজনৈতিক দলগুলো মিনিমাম সংস্কারের ঐক্যমত্য পোষণ করে নির্ধারিত সময় নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ জনগণ 15-16 বছর ভোট দিতে পারে নাই, ভোট বাক্স কিরকমছে নাই। তাই আগামী নির্বাচন যখনই হোক, আপনাদের কাছে দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আগামী নির্বাচনে আমাদেরকে ভোট বিপ্লব করতে হবে। এবার খেলার প্রসঙ্গ। শ্রীলঙ্কা সফর দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। সাম্প্রতিক সময়ের ভরাডুবি কাটিয়ে জয় দিয়ে শুরুর প্রত্যাশা অধিনায়কের। মিরপুরে শ্রীলঙ্কা সফরের আগে সংবাদ সম্মেলনে নাজবুল হোসেন সন্তোষ জানান, শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে নিয়ে সন্তুষ্ট তিনি। এছাড়াও ইবাদত হোসেনের ফেরাকে ইতিবাচকভাবে দেখছেন শান্ত। আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি, সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। দল নিয়ে আমি খুবই খুশি। এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই, যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম। ইবাদত ওর পিক সময় ইনজুরটা হয়েছে, সো কামব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেলে 5 ধাপে গিয়েছে র্যাঙ্কিংয়ে 128 নম্বরে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে 1099.36 রেটিং পয়েন্ট নিয়ে একলাপে 5 ধাপে গিয়েছে আফিদা রুবনারা। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে 7.55। জর্ডান সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে 133 নম্বরে ছিল বাংলাদেশ। 6 বছরের মধ্যে নারী ফুটবলে বাংলাদেশের এটাই সর্বোচ্চ অবস্থান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন tv।